তোমাদের সকলকে এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। তোমরা সকলেই হেলদি রয়েছো এবং নিয়মিত পড়াশোনা করছো। আজকের টপিক ক্লাস 10 মাধ্যমিক হিস্ট্রি, অষ্টম অধ্যায়, উত্তর ঔপনিবেশিক ভারত, 20 শতকের দ্বিতীয় পর্ব, 1947 থেকে 1964। আজকের সেশনে কি রয়েছে? আজকের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কি? হায়দ্রাবাদের ভারতভুক্তি সম্পর্কে আলোচনা করো। হায়দ্রাবাদের ভারতভুক্তি। দেখো, ভারত ভূখণ্ড দ্বারা বেষ্টিত 82,000 বর্গমাইল এলাকা বিশিষ্ট হায়দ্রাবাদ রাজ্যটি ছিল ভারতের সর্বাপেক্ষা বৃহৎ দেশীয় রাজ্য। তাহলে ভারতবর্ষের সব থেকে বড় দেশীয় রাজ্য হায়দ্রাবাদ। কতটা এলাকা নিয়েছিল? 82,000 বর্গমাইল। এবং হায়দ্রাবাদের চারিদিকে কি ছিল? ভারতের ভূখণ্ড। তাই এখানে কি লেখা রয়েছে? বেষ্টিত। বেষ্টিত মানে কি? চারিদিক দিয়ে ভারতের ভূখণ্ড রয়েছে। আমরা ম্যাপ দেখলে বুঝে যাব। দেখো, এরপর এই রাজ্যের 87% প্রজা ছিল হিন্দু। এই রাজ্যের 87% প্রজা ছিল হিন্দু, আর শাসক নিজাম ছিলেন মুসলিম। ক্লিয়ার? অধিকাংশ ছিল প্রজা কি? হিন্দু, আর শাসক ছিলেন মুসলিম। এরপর নিজাম এই হায়দ্রাবাদে কি করতেন? অপশাসন ও শোষণ, প্রজাদের উপর অত্যাচার, শোষণ, যাকে আমরা বলছি অপশাসন। নিজামের অপশাসন ও শোষণের বিরুদ্ধে নিজাম হায়দ্রাবাদে প্রজাদের উপর শোষণ করত। এর বিরুদ্ধে ভারতবর্ষ স্বাধীনতা লাভের পর হায়দ্রাবাদকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য ভারত সরকার নিজামের কাছে আবেদন করে। কি বললাম? যে নিজাম হায়দ্রাবাদের প্রজাদের উপর শোষণ করত বা অত্যাচার করত। এর বিরুদ্ধে ভারতবর্ষ স্বাধীনতা লাভের পর নিজামের কাছে ভারতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করে। হায়দ্রাবাদের নিজাম কে ছিল? ওসমান আলী খান। ওসমান আলী খান। ভারত ভূখণ্ড দ্বারা বেষ্টিত 82,000 বর্গমাইল এলাকা বিশিষ্ট হায়দ্রাবাদ রাজ্যটি ছিল ভারতের সর্বাপেক্ষা বৃহৎ দেশীয় রাজ্য। এই রাজ্যের 87% প্রজা ছিল হিন্দু এবং শাসক নিজাম ছিলেন মুসলিম। নিজামের অপশাসন ও শোষণের বিরুদ্ধে স্বাধীনতা লাভের পর হায়দ্রাবাদকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য নিজাম ওসমান আলী খানের কাছে ভারত সরকার আবেদন করে। কিন্তু হায়দ্রাবাদের নিজাম জনগণ ও ভারত সরকারের কথায় কর্ণপাত করে না। কি? হায়দ্রাবাদের নিজাম প্রজা বা জনগণ ও ভারত সরকারের কোনো আবেদনে কর্ণপাত করে না। তিনি কি বলেন? যে আমরা স্বাধীন থাকব, অর্থাৎ কর্ণপাত না করে স্বাধীন থাকার সিদ্ধান্ত নেয়। ক্লিয়ার? কিন্তু যেহেতু অনেকটা ভারতবর্ষের মাঝখানে বা এই হায়দ্রাবাদের চারিদিকে ভারতের ভূখণ্ড থাকায় হায়দ্রাবাদের এই স্বাধীনতার দাবি ভারতের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। কিন্তু
ভারতের নিরাপত্তা ও সংহতির কারণে হায়দ্রাবাদের স্বাধীনতা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব ছিল না। ভারতের নিরাপত্তা ও সংহতি মানে ঐক্যের কারণে হায়দ্রাবাদের স্বাধীনতা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব ছিল না। এরপর নিজামের কার্যকলাপ অর্থাৎ প্রজাদের উপর অকথ্য অত্যাচার করা। এই সময় নিজাম মজলিস, ভালো করে নামটা পড়বে কিন্তু, মজলিস ইত্তিহাদ উল মুসলিমিন, মজলিস ইত্তিহাদ উল মুসলিমিন নামে এক উগ্র সাম্প্রদায়িক ও ভারত বিদ্বেষী সংস্থার নেতা। তাহলে এই মজলিস ইত্তিহাদ উল মুসলিমিন এটা কি? একটি সংস্থা যার কাজ কি? উগ্র সাম্প্রদায়িক দাঙ্গা করা আর ভারত বিরোধী বিভিন্ন কার্যকলাপ করা। এই সংস্থার নেতা কে? কাসিম রিজভি। কাসিম রিজভি তার কুপরামর্শে প্রভাবিত হয়ে কি করে? নিজাম রাজাকার নামে একটি উগ্র সাম্প্রদায়িক সশস্ত্র দাঙ্গা বাহিনী গঠন করে। কি বললাম? এই সময় নিজাম মজলিস ইত্তিহাদ উল মুসলিমিন নামে এক উগ্র সাম্প্রদায়িক ও ভারত বিদ্বেষী সংস্থার নেতা কাসিম রিজভির কুপরামর্শে প্রভাবিত হয়ে পড়েন এবং নিজাম রিজভির নেতৃত্বে ও সামরিক বাহিনীর মদতে রাজাকার কি? রাজাকার নামে একটি উগ্র সাম্প্রদায়িক সশস্ত্র দাঙ্গা বাহিনী গঠন করে, যারা চারিদিকে গিয়ে দাঙ্গা করবে। এই বাহিনী ভারত সীমান্তের বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর অত্যাচার চালাতে থাকে। তাহলে কীভাবে মনে রাখবো? যে একটি সংস্থার নেতা কে? কাসিম রিজভি, তার কুপরামর্শে নিজাম কি করে? একটি দাঙ্গা বাহিনী তৈরি করেন বা গঠন করেন। এই দাঙ্গা বাহিনী কি করে? ভারত সীমান্তে বিভিন্ন হিন্দুদের উপর অত্যাচার করতে শুরু করে। এবং এখানে এরপর দেখো, পাকিস্তান থেকে অস্ত্রশস্ত্র আসতে থাকে, অর্থাৎ হায়দ্রাবাদের এই দাঙ্গা বাহিনীর কাছে পাকিস্তান থেকে অস্ত্রশস্ত্র আসতে থাকে এবং রিজভি মুসলিম জনগণকে জেহাদ ঘোষণার আহ্বান জানায়। রিজভি মুসলিম জনগণকে জেহাদ ঘোষণার আহ্বান জানান। এর ফলে কি হয়? হায়দ্রাবাদে বিদ্রোহ শুরু হয়। যেমন 1946 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদের তেলেঙ্গানার কৃষকরা নিজামের কুশাসন ও অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করে। 1947 খ্রিস্টাব্দের 7ই আগস্ট 1947 খ্রিস্টাব্দের 7ই আগস্ট হায়দ্রাবাদ রাজ্যে সত্যাগ্রহ আন্দোলন শুরু করে। হায়দ্রাবাদ রাজ্যে সত্যাগ্রহ আন্দোলন শুরু করে। নিজাম 20,000 সত্যাগ্রহীকে বন্দী করে। নিজাম 20,000 সত্যাগ্রহীকে বন্দী করে। এরপর হায়দ্রাবাদের ভারত ভুক্তি। এই সময় পরিস্থিতি জটিল হয়ে উঠলে 1948 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে
1948 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে ভারত সরকার নিজামকে এক চরম পত্র দেয় যে এরপর আমাদের আর কিছু করার থাকবে না। আমরা লাস্টবারের মতো বলছি যে ভারতের সঙ্গে যুক্ত। ভারত সরকার অন্যান্য দাবির সঙ্গে অত্যাচারী রাজাকার বাহিনী ভেঙে দেওয়ার দাবি জানায়। তাই নিজামকে এক চরম পত্র দেয়, সেখানে ভারত সরকার অন্যান্য দাবির সঙ্গে এই অত্যাচারী রাজাকার বাহিনীকে ভেঙে দেওয়ার দাবি জানায়। নিজাম ভারতের দাবি উপেক্ষা করলে, অর্থাৎ নিজাম ভারতের কোনো দাবি না মেনে নিলে 1948 খ্রিস্টাব্দের 13ই সেপ্টেম্বর 1948 খ্রিস্টাব্দের 13ই সেপ্টেম্বর জেনারেল JN চৌধুরী, জয়ন্তনাথ চৌধুরীর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী হায়দ্রাবাদে প্রবেশ করে এবং ভারত 18ই সেপ্টেম্বর হায়দ্রাবাদ রাজ্য দখল করে। 13ই সেপ্টেম্বর সেনাবাহিনী হায়দ্রাবাদে প্রবেশ করল এবং 18ই সেপ্টেম্বর হায়দ্রাবাদ রাজ্য দখল করল। ক্লিয়ার? এই সময় পরিস্থিতি জটিল হলে 1948 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে ভারত সরকার নিজামকে চরম পত্র পাঠায়। এই চরম পত্রের মাধ্যমে ভারত সরকার অন্যান্য দাবির সঙ্গে অত্যাচারী রাজাকার বাহিনী ভেঙে দেওয়ার দাবি জানায়, কিন্তু নিজাম এই পত্রে উপেক্ষা করে বা কর্ণপাত করে না। এর ফলস্বরূপ 1948 খ্রিস্টাব্দের 13ই সেপ্টেম্বর JN চৌধুরীর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী হায়দ্রাবাদের প্রবেশ করে এবং 18ই সেপ্টেম্বর হায়দ্রাবাদ রাজ্য দখল করে। 1949 খ্রিস্টাব্দে নিজাম ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর করলে 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি হায়দ্রাবাদ আনুষ্ঠানিকভাবে ভারতভুক্ত হয়। 1949 খ্রিস্টাব্দে নিজাম ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করে, আর 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি হায়দ্রাবাদ আনুষ্ঠানিকভাবে ভারতের সঙ্গে যুক্ত হয়। মূল্যায়ন: হায়দ্রাবাদের ভারতভুক্তি ভারতের পক্ষে অত্যন্ত জরুরি ছিল। হায়দ্রাবাদের ভারতভুক্তি ভারতের পক্ষে অত্যন্ত জরুরি ছিল। 1956 খ্রিস্টাব্দে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের সময় হায়দ্রাবাদ রাজ্যকে 3টি অংশে ভাগ করা হয়। 1956 খ্রিস্টাব্দে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের সময় হায়দ্রাবাদ রাজ্যকে 3টি অংশে ভাগ করা হয় এবং এই অংশগুলিকে অন্ধ্র, বোম্বাই ও মহীশূর রাজ্যের সঙ্গে যুক্ত করা হয়। অন্ধ্র, বোম্বাই ও মহীশূর রাজ্যের সঙ্গে যুক্ত করা হয়। হায়দ্রাবাদ রাজ্যের ভারতভুক্তির প্রসঙ্গে হায়দ্রাবাদ রাজ্যের ভারতভুক্তি প্রসঙ্গে ঐতিহাসিক বিপানচন্দ্র বলেছেন, হায়দ্রাবাদের ঘটনা ভারতীয় ধর্মনিরপেক্ষতার জয় সূচিত করে। হায়দ্রাবাদের ঘটনা ভারতীয় ধর্মনিরপেক্ষতার জয় সূচিত করে। ক্লিয়ার? সবথেকে বড় দেশীয় রাজ্য হায়দ্রাবাদ। কতটা এলাকা? 82,000 বর্গমাইল। এর চারপাশে ভারতীয় ভূখণ্ড ছিল। ক্লিয়ার? শতকরা কত পার্সেন্ট হিন্দু ছিল? 87। আর শাসক মুসলিম। ক্লিয়ার? নিজাম হায়দ্রাবাদে অত্যাচার করত হিন্দুদের ওপর, তাই
স্বাধীনতা লাভের পর ভারত সরকার ওসমান আলী খানের কাছে আবেদন পাঠান যে ভারতের সঙ্গে যুক্ত হতে, কিন্তু নিজাম জনগণ বা ভারত সরকারের কথায় কর্ণপাত না করে স্বাধীন থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু ভারতের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব ছিল না। কেন? ভারতের নিরাপত্তা আর সংহতি বা ঐক্যের কারণে। ক্লিয়ার? নিজাম কি করত? দাঙ্গা বাহিনী তৈরি করে হিন্দুদের ওপর অত্যাচার করত। এই দাঙ্গা বাহিনীর নাম কি ছিল? রাজাকার। ক্লিয়ার? কার পরামর্শে? কাসিম রিজভি। তিনি কে ছিলেন? একটি উগ্র সাম্প্রদায়িক ও ভারত বিদ্বেষী সংস্থার নেতা। নাম কি? মজলিস ইত্তিহাদ উল মুসলিমিন। ক্লিয়ার? এই রাজাকার যে সাম্প্রদায়িক বাহিনী, তারা কোথা থেকে অস্ত্রশস্ত্র লাভ করত? পাকিস্তান থেকে। এর ফলে হায়দ্রাবাদে বিদ্রোহ হয়। তেলেঙ্গানার কৃষকরা আর সত্যাগ্রহ আন্দোলন শুরু করে 1946-1947 এবং নিজাম 20,000 সত্যাগ্রহীকে বন্দী করে। এই সময় পরিস্থিতি জটিল হলে 1948 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে ভারত সরকার নিজামকে একটা চরমপত্র পাঠায়। সেখানে বিভিন্ন দাবি করে তার সাথে রাজাকার বাহিনী ভেঙে দেওয়ার দাবি জানানো হয়। কিন্তু নিজাম তা উপেক্ষা করলে 1948 খ্রিস্টাব্দের 13 সেপ্টেম্বর JN চৌধুরীর নেতৃত্বে হায়দ্রাবাদে ভারতীয় সেনাবাহিনী প্রবেশ করে এবং 18 তারিখ হায়দ্রাবাদ দখল করা হয়। 1949 খ্রিস্টাব্দে নিজাম ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর করে এবং আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদ ভারতভুক্ত হয় 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। ক্লিয়ার? হায়দ্রাবাদের ভারতভুক্তি ভারতের পক্ষে অত্যন্ত জরুরি ছিল এবং ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের সময় হায়দ্রাবাদকে 3টি ভাগে ভাগ করা হয় এবং এই 3টি অংশকে অন্ধ্রপ্রদেশ, বোম্বাই ও মহীশূরের সঙ্গে যুক্ত করা হয়। ঐতিহাসিক বিপানচন্দ্র বলেছেন যে হায়দ্রাবাদের ঘটনা ভারতীয় ধর্মনিরপেক্ষতার জয় সূচিত করে। ক্লিয়ার? আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে দিও, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে তুমি পেয়ে যাও। তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবে। তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাদের অনেকটা আনন্দ দেয়। অবশ্যই তোমরা ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে MP ইজি টু লার্ন পরিবারে আরও নতুন নতুন সদস্যরা যুক্ত হতে পারে।